নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলন সংকটের মূল কারণ বের করে শরণার্থীদের মানবিক জীবনে ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান। সাংগঠনিক গোপনীয়তা রক্ষার কয়েক মাস পরপরই নেতৃত্ব পরিবর্তন করছে নব্য জেএমবি। তথ্য অনুযায়ী 5 শীর্ষ নেতাকে ধরলে নিয়ন্ত্রণে আসবে দলটি, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। ভিসা প্রক্রিয়া নয়াদিল্লিতে স্থানান্তরের পর ব্রিটিশ হাই কমিশনের সিলেট কনসুলেট অফিস বন্ধের সিদ্ধান্ত, আবারও কার্যক্রম চালুর দাবি প্রবাসীদের। রাজধানীতে গাবতলী হাটে পশু কিনতে এসে চাঁদাবাজি এবং হয়রানির শিকার মাংস ব্যবসায়ীরা, অভিযোগ অস্বীকার হাট কর্তৃপক্ষের, মারমুখী অবস্থানে দুপক্ষ। এবং শিডিউল না থাকা ও খরচ বেশি হওয়ায় জনপ্রিয়তা পায়নি পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল, সড়ক পথের উন্নয়নও জরুরি, মত অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। সংকটের মূল কারণ উদ্ঘাটন করে শরণার্থীদের মানবিক জীবন ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে শরণার্থী বিষয়ক সম্মেলনে এ আহ্বান জানান শেখ হাসিনা। এ সময় 75-এর 15ই আগস্টের অভিজ্ঞতায় নিজেকে শরণার্থী দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য সমবেদনা জানান। জাতিসংঘ সদর দপ্তর থেকে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর জানাচ্ছেন বিস্তারিত। প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক লিডার সামিটে প্রায় 15 মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে শরণার্থীদের বিষয়টি মানবিক বিবেচনায় বিবেচনা করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীদের দুঃখ দুর্দশার সাথে তিনিও একাত্ম। In 1975, 15th August, my sister and myself become refugee because my father was president. Bangabandhu Sheikh Mujibur Rahman was the president of Bangladesh, was assassinated along with my mother. My 3 brothers, younger one was only 10 years old. My uncle, and including 18 members of my family, was assassinated. For 6 years, we have to take shelter. We become refugee. After 21 years, I become Prime Minister of Bangladesh. I understand the sorrow and pain of those who become refugee. I urge our other international partners to remain engaged to solve this problem so that these people can go back to their country. প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে তিনি ইতিমধ্যেই মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে আলোচনা করেছেন। We took forward to working with the new Myanmar leadership to find lasting solution to this issue. I am already in touch with Aung San Suu Kyi. প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীরা যেন তাদের স্ব দেশে সসম্মানে ফিরে যেতে পারে, সেই জন্য বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে উদ্ভাবনী চিন্তা বিনিময়ের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশগুলোর নিজস্ব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৃহত্তর সমঝোতা থেকে সুযোগ কাজে লাগাতে হবে। মঙ্গলবার সকালে জাতিসংঘে অনুষ্ঠিত সাউথ সাউথ কোঅপারেশনের সেমিনারে প্রধানমন্ত্রী একথা বলেন। এছাড়াও নারী নেতৃত্ব এবং উগ্রপন্থার ওপর এক বৈঠকে শেখ হাসিনা নারীর উন্নয়নে নেওয়া বাংলাদেশের পদক্ষেপগুলো তুলে ধরেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উন্নত বিশ্বের বাইরে দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলোকে নিয়েই প্রতিষ্ঠা জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশনের। প্রতি বছরের মতো এবারও জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয়েছে এবারের সভা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টায় জাতিসংঘ সদর দফতরে সাউথ সাউথ অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গুলার কোঅপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন শীর্ষক এবারের বৈঠকের আয়োজক ছিল বাংলাদেশ। এতে অংশ নেয় দক্ষিণের উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দ।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি দেশের উদ্ভাবনী চিন্তা বিনিময় সবার জন্যই উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে। We propose to establish a South-South network of public organizations to develop a broader understanding and exchange of public sector innovations among the global South. অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। It would also facilitate generating ideas, sharing experiences and learning from each other. I urge my friends from the South to positively consider this proposal and ওই বৈঠকেই বাংলাদেশে সরকার ও জনগণের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ এবং উন্নয়ন কৌশল তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। Implementing this vision of simplifying services, digitizing services. Although the overall goal was to digitize government services, the real goal was to provide benefit. How do we provide benefit to the citizens with these services? এরপর নরওয়ের প্রধানমন্ত্রীর আয়োজনে নারী নেতৃত্ব এবং উগ্রবাদের ওপর আয়োজিত বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। এ সময় নারীর উপর সহিংসতা ও উগ্রপন্থার বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা ব্যক্ত করেন তিনি। We must continue to alert that space for building a sustainable future. Women actively take part in decision making and implementation. এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়াতে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জং ইয়ং কিম। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে একথা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। এ সময় জঙ্গি দমনে সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন তিনি। ২৬ তারিখ বিকাল ৪টায় ঢাকা এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত শোভাযাত্রা হবে। ২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন, সকালে আমরা ফুল শুভেচ্ছা দিব এবং ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা আলোচনায় সভা করব। জঙ্গি যেই থাকুক, যে দলেই থাকুক বা যেখানেই থাকুক, এই সরকার আপনার তাদের রেহাই দেবে। খালেদা জিয়ার যে রাজনৈতিক কৌশল নিয়েছেন সেটা কিন্তু আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ না। জঙ্গিদেরকে লেলিয়ে দেওয়া এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ না। তো আশা করি যে তারা আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্গত থাকবেন। সাংগঠনিক গোপনীয়তা বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফাঁকি দেয়া কিংবা গণমাধ্যমে নাম প্রকাশ হয়ে যাওয়া সহ কয়েকটি কারণে নব্য জেএমবির নিজেদের শীর্ষ নেতৃত্বে কয়েক মাস পরপরই পরিবর্তন আনে। সময় সংবাদকে একথা জানিয়েছে কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা। তারা বলেছেন, এরই মধ্যে মারজান এবং রাজীব গান্ধী সহ ৫ শীর্ষ নেতার নাম পরিচয় তারা জেনেছে। এদের গ্রেফতার করতে পারলেই অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে নব্য জেএমবি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান ও শোলাকিয়া হামলার পর ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের ৪টি অভিযানে নব্য জেএমবির মোট ১৬ জন নিহত হয়। এদের মধ্যে তামিম চৌধুরী সহ কমপক্ষে ৭ জন শীর্ষ পর্যায়ের নেতা বলে দাবি পুলিশের। পুলিশ বলছে, এখন পর্যন্ত আরো ৫ জন দুর্ধর্ষ জঙ্গিকে আইনের আওতায় আনা যায়নি। এদের মধ্যে রয়েছে নব্য জেএমবির কমান্ডার মারজান, প্রশিক্ষণের সমন্বয়ে থাকা রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে জাহাঙ্গীর, বাশারুজ্জামান ওরফে চকলেট এবং রিপন ও খালিদ। ৫ জনের মধ্যে রিপন ও খালিদ ভারতে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের। পুলিশ বলছে, গুলশান হামলার আগে ৩ দফায় মোট ৫০,৩০,০০০ টাকা আসে। দেশে এ টাকা গ্রহণ করে বাশারুজ্জামান ওরফে চকলেট। মোস্ট ওয়ান্টেড তালিকাটা বেসিক্যালি একটা ডাইনামিক তালিকা। প্রতি ৩ মাস অন্তরই আমরা পরিবর্তন করি এবং সাইক্লিক ভাবে লিডারশিপটা তারা চেঞ্জ করে। ইসলাম মারজান, যার একটা বড় ভূমিকা ছিল, মোহাম্মদ বাশারুজ্জামান নামে আরো একজন, যার যে ওদের সংগঠনের চকলেট নামে পরিচিত, তারও একটা বড় ভূমিকা এই গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় রয়েছে। টপ লেভেলের অধিকাংশ সদস্যই গত ১ বছরে কোনো না কোনো ভাবে আমাদের
কাছে গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে গুলশান হামলার নেপথ্যে থাকা পলাতক মারজান 90 জিএমবির অপারেশনাল কমান্ডার। রাজীব গান্ধী কাজ করছে উত্তরাঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে। গুলশান হামলায় 2 জন এবং শোলাকিয়া হামলায় 1 জন কর্মী সরবরাহ করেছে সে। বাশারুজ্জামান আইটি বিশেষজ্ঞ এবং রিপন ও খালিদ কাজ করছে সংগঠক হিসেবে। রাজীব গান্ধী নামে একজনের নাম, সেও আসলে এই গুলশান এর ঘটনায় এবং সুলাকিয়ার ঘটনায় 3 জন টেরোরিস্ট সে নিজে সরবরাহ করেছে, যাদের প্রশিক্ষণ সে আগেই দিয়েছিল। কাউন্টার টেরোরিজম কর্মকর্তা বলছেন 90 জিএমবির মোট লোকবল সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন তারা। সে অনুযায়ী চলছে তাদের নিষ্ক্রিয় করার চেষ্টা। তাদের মেম্বার্স, তাদের আক্রমণ ভাগের লোকজন, তাদের নেতৃত্ব, তাদের উইপেন্স আর্মস, সেটা 1/10 মতো এখন আছে। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 4 সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সলঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় জেএমবির সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান জয়নাল আবেদিন, তার 2 ছেলে এবং কোষাধ্যক্ষ আবু বক্কর এরানদহ গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে 10টি তাজা বোমা তৈরির সরঞ্জাম, জঙ্গিবাদী বইসহ তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। জেএমবির কিছু সদস্য তারা গোপনে বৈঠক করছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের জেলা গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ সবাই যৌথভাবে সেখানে অভিযান চালানো হয়। তো অভিযান চালিয়ে আমরা সেখানে বৈঠক করাকালীন সময়ে 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা প্রাথমিকভাবে এটা নিশ্চিত হই যে তারা জেএমবির সক্রিয় সদস্য এবং তারা নিয়মিতভাবে তাদের আর্থিক সমর্থন অনুযায়ী তারা চাঁদা প্রদান করত জেএমবির সদস্য। সময় সংবাদে আরো থাকছে, গ্রাহকদের অজান্তেই গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনালী ব্যাংক থেকে লাখ লাখ টাকা ঋণ উত্তোলন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। গত বছর বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসা প্রক্রিয়া নয়াদিল্লিতে স্থানান্তরের পর এবার ব্রিটিশ হাইকমিশনের সিলেট কনসুলেট অফিস বন্ধ করা হচ্ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট প্রবাসীরা। এ অবস্থায় কনসুলেট অফিসের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। বর্তমানে যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি বসবাস করছেন, যার 90% সিলেট অঞ্চলের অধিবাসী। আর ব্রিটিশ ভিসা প্রত্যাশীদের মধ্যে 90% সিলেটবাসী। তাদের সুবিধার্থে 2001 সালে সিলেটে ব্রিটিশ হাইকমিশনের কনসুলেট অফিস খোলা হয়। এই অফিসের মাধ্যমে ব্রিটিশ পাসপোর্ট, ভিসা আবেদন, অবসর ভাতা সহ নানা কার্যক্রম শুরু করা হয়। ব্রিটিশ ছেলে মেয়েদেরকে অনেক সময় জোর করে বিয়ে দেওয়া হতো। এইসব ব্যাপারে সমাধান সহায়তা এই অফিস থেকে করা হতো। ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনগুলো এখানে রিসিভ করা হতো, এখান থেকেই পাসপোর্ট ডেলিভারি দেওয়া হতো। গত বছর ব্রিটিশ ভিসার প্রক্রিয়া দিল্লিতে স্থানান্তরের পর এবার সিলেটের কনসুলেট অফিসটিও বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অফিসের কার্যক্রম বন্ধে সিলেটের প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। এই অবস্থায় অফিসের কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন তারা। এর প্রতিক্রিয়া এমন হতে পারে যে হতাশায় তারা নিমজ্জিত হবেন। তারা হয়তো তাদের আস্থার জায়গাটি যখন চলে গেল, তারা দেশে আসা যাওয়া বন্ধ করতে পারেন। ইমিগ্রেশন বা পাসপোর্ট কনসুলার, পাসপোর্ট রিনিউয়াল, পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এই সমস্ত কার্যক্রম চালু থাকার জোর দাবি আমি জানাইতেছি। বাংলাদেশ ওভারসিজ সেন্টারের পরিসংখ্যানে দেখা গেছে 10,000 ব্রিটিশ অবসর ভাতাভোগী সিলেটে বসবাস করছেন। আর গড়ে 8 থেকে 10,000 ব্রিটিশ পাসপোর্টধারী সিলেটি বিভিন্ন কাজে দেশে অবস্থান করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জনমতের বাইরে গিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করা হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার 9ম কারামুক্ত দিবস উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
এ সময় মির্জা ফখরুল নিরপেক্ষ এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানান। নির্বাচন চাই আমরা, অবশ্যই একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে স্বাধীন নিরপেক্ষ একটি নির্বাচন কমিশনের অধীনে আমরা সেই নির্বাচন চাই। আপনার সেই গৃহপালিত নির্বাচন কমিশন অথবা আপনার সরকারকে দিয়ে আপনি নির্বাচন পরিচালনা করবেন, আপনি আপনার মতো করে সবকিছু সাজিয়ে নেবেন, সেই নির্বাচন আমরা বিশ্বাস করি না। সার্চ কমিটি করেন আর যাই করেন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এদেশের মানুষ মেনে নেবে না। রাজশাহীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসত বাড়ির ওপর উঠে পড়ায় ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় গত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কিয়া পরিবহনের একটি নাইট কোচ রাজশাহীর বহরমপুর এলাকায় পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি কুড়ে ঘরের ওপর উঠে গেলে বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যান বশির আহমেদ এবং তার স্ত্রী রেশমা বেগম। এ সময় সড়কের পাশে থাকা ট্রাফিক সিগন্যালের খুঁটি এবং রেল গেটের গার্ডরুমও ভেঙে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় বাস যাত্রী সহ অন্তত 15 জন আহত হন। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক এবং তার সহযোগী পলাতক রয়েছে। আমরা 3 জন মুখোমুখি ছিলাম, তো ওর কাছে যখন লাগাইছে কাঁচটা, তখন আমার মাথায় এসে লেগেছে। মাথায় লাগা যে রডটা ছিল, এই রড এসে আমার মাথাতে এইখানে আঘাত লেগেছে জোরে। ওই বাড়ির পাশে 2 জন মারা গেছে। মনে হয় ও বুঝতে পারেনি যে এখানে একটু টার্নিং আছে। স্ত্রী হত্যায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান মিয়ার বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেয়ায় তিনি স্ত্রী নুসরাত জাহান টুম্পাকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ময়নাতদন্তে প্রাথমিক প্রতিবেদনেও অভিযোগের সত্যতা মিলেছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক সোলাইমানকে ধরতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। চঞ্চল স্বভাবের প্রাণবন্ত টুম্পার এই হাসিমাখা মুখ এখন কেবলই স্মৃতি। 12 বছরের সাজানো সংসার হলো তছনছ, সেই সাথে তাকেও চলে যেতে হলো দুনিয়া ছেড়ে। ঘটনার সূত্রপাত মোবাইল ফোনের এক ছবি নিয়ে। গত রোববার অন্য এক মেয়ের সঙ্গে স্বামী সোলাইমান মিয়ার ঘনিষ্ঠ ছবি দেখে প্রশ্ন তোলেন টুম্পা, আর এ নিয়েই দিনভর হয় কথা কাটাকাটি। সোমবার সকালে তালাবদ্ধ ঘরে কোনো সাড়া শব্দ না পেয়ে টুম্পার স্বজনদের খবর দেন বাসার কাজের লোক। পরে জানালা ভেঙে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত টুম্পাকে উদ্ধার করে নেওয়া হয় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে, কিন্তু ততক্ষণে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরক্রিয়া প্রেমে বাধা হওয়ায় স্বামী সোলাইমান মিয়া টুম্পাকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। ছেলের মোবাইলে অন্য একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় কোনো ছবি দেখে মেয়ের সাথে দ্বন্দ্ব শুরু হয়। পরের দিন সকালবেলা যখন বাইরে থেকে রুম তালাবদ্ধ দেখে, ডাকাডাকি করে না পেয়ে পরে তারা জানালা ভেঙে ওই মৃত অবস্থায় তাকে বিছানার উপরে পড়ে থাকতে দেখে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল মর্গে টুম্পার ময়নাতদন্ত শেষ হয়। গায়ে আঘাতের চিহ্ন সহ নানা আলামত দেখে চিকিৎসকদের মত, নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় ছোট বড় কিছু জখমের চিহ্ন পাওয়া গিয়েছে এবং তার গলায় কিছু জখমের চিহ্ন পাওয়া গিয়েছে। আপাতদৃষ্টিতে হত্যা বলেই মনে হচ্ছে আমাদের কাছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন টুম্পার স্বজনরা। তারা দেখা গেছে অনেক ক্ষমতাশালী, এখন ক্ষমতার অপব্যবহার করে জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এটা না করতে পারে, আমরা এইটাই চাচ্ছি যে সঠিক বিচারটা হোক। এদিকে ঘটনার পর থেকেই স্বামী সোলাইমান পলাতক রয়েছেন। তাকে ধরতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারী অফিসার সহ ইন্সপেক্টর তদন্তের নেতৃত্বে একটা টিম গঠন করে দিয়েছি এবং তারা অলরেডি বিভিন্ন জায়গায় সার্চ করতেছে। নিহত টুম্পার 10 বছরের একটি ছেলে রয়েছে। এক যুগ আগে পারিবারিকভাবে বিত্তশালী ব্যবসায়ী সোলাইমান মিয়ার সঙ্গে টুম্পার বিয়ে হয় বলে জানান স্বজনরা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। পঞ্চগড়ে চায়ের ভালো ফলন সত্ত্বেও ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। কারখানার সংখ্যা বাড়লে সমস্যা থাকবে না বলছেন চা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা। রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে পশু কিনতে এসে ব্যাপক চাঁদাবাজি এবং হয়রানির শিকার হচ্ছেন মাংস ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ইজারাদার লোকজন দিয়ে খাজনার নামে চাঁদাবাজি করছেন। তবে হাটের পরিচালক সব অভিযোগ অস্বীকার করে বলছেন, মাংস ব্যবসায়ীরাই প্রতিনিয়ত তাদের খাজনা ফাঁকি দিয়ে লোকসানে ফেলার চেষ্টা করছে। এসব কারণে উভয় পক্ষই রয়েছে মারমুখী অবস্থানে। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট।
বাবার পেশায় ধরেছেন রনে। গাবতলী হাটে পশু কিনে মোহাম্মদপুর কৃষি মার্কেটে বিক্রি করা তার পারিবারিক ব্যবসা। মাংসের দোকানটি লাইসেন্স করা তার বাবার নামে। নিজের নামে কেন লাইসেন্স নেই, এই অভিযোগ তুলে হাট কর্তৃপক্ষ তার কাছ থেকে পশু প্রতি বাড়তি খাজনা আদায় করে সারা বছরই। তাদেরকে যদি আমরা কোনোভাবে কমপ্লেন দেই, তারা মানে পশুদের মতো আমাদের সাথে ব্যবহার করছে। তোরা নিলে নেল, আর আমার হাটের থেকে বেরো। আমরা যদি কমে আনতে পারবো তো জনগণ কমে পাবে। যদিও মাংস ব্যবসায়ীদের অভিযোগ, লাইসেন্স তদারকির কোনো এখতিয়ার নেই ইজারাদারের। ইজারার শর্তেও সে কথা উল্লেখ নেই। নিয়ম অনুযায়ী মাংস ব্যবসায়ীদের জন্য নির্ধারিত খাজনা গরু প্রতি 50, মহিষ 70 এবং খাসি 15 টাকা। কিন্তু এসব নিয়মের কোনো তোয়াক্কা নেই গাবতলী হাটে। 300 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত উনি খাজনা আদায় করেন, যার কাছে যেমন ইচ্ছা। অনিয়ম বন্ধে হাইকোর্টে রিট করেছেন মাংস ব্যবসায়ীরা। বাড়তি খাজনা আদায়কে অবৈধ ঘোষণা করে রুলও জারি করেছেন হাইকোর্ট। হয়রানি বন্ধে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের বেশ কয়েকটি দফতরে বহুবার লিখিত অভিযোগ করেও লাভ হয়নি। 5টা 2150 টাকা। ভাই আমার যদি জিজ্ঞাসা না, ওদিকে 5টা গরু হওয়া 250 টাকা। আমাকে তো এগুলো জিজ্ঞাসা না, অফিসে যাই জিজ্ঞাসা। তবে এসব অভিযোগ অস্বীকার করে হাট কর্তৃপক্ষের দাবি, লাইসেন্স দেখবার দায়িত্ব তাদেরই। আমরা দেখবো, হ্যাঁ আমরা দেখবো না, যে আসবে তারা 50 টাকা করে দিয়ে দিব। কিন্তু আমাদের হাটের এত কোটি টাকা দিয়ে হাট নেওয়ার কোনো থাকে না। লাইসেন্স এবং দোকান এই দুইটা যদি ঠিক থাকে তাহলে ওনারা ওই 50 টাকা রেটে পাবে। ওনারা কি করে, ওই সেটা লাইসেন্স অনেকের নাই, অনেকের দোকান নাই, গরু এখান থেকে কিনে নিয়ে যেয়ে বিয়ে বাড়িতে দিয়ে দেয়। এসব কারণে মার মুখী অবস্থানে উভয় পক্ষই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার পলাশবাড়িতে বসেছে রংপুর বিভাগের সবচেয়ে বড় চামড়ার হাট। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন পশুর চামড়া নিয়ে ক্রেতার জন্য হাটে অপেক্ষা করছেন। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার পলাশবাড়ির এই চামড়ার হাটটি কিন্তু উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটি চামড়ার হাট হিসেবে পরিচিত। এই হাটে এখন পর্যন্ত অসংখ্য চামড়া এসেছে। চামড়া বিক্রেতারা বলছেন যে তারা মূলত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই চামড়াগুলো সংগ্রহ করেছেন। প্রতিযোগিতা করে চামড়া কিনতে যাওয়ার কারণে আসলে কিছুটা বেশি দামে তাদেরকে চামড়াটা কিনতে হয়েছে। 25 টাকা দরে লবণ কেনা এবং এই চামড়ার যে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, তারপরে বাজার পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত এক একটি বড় চামড়ার দাম পড়েছে প্রায় 1800 টাকা পর্যন্ত। আর যে দু একজন পাইকার এই হাটে এসেছেন তারা এই চামড়াগুলোর দাম করছেন 1300 থেকে 1400 টাকা। অর্থাৎ একটি বড় চামড়ায় লস হচ্ছে প্রায় 400 টাকা করে। যে দাম বলতেছে তাতে আমাদের লস, অনেক লস। মানে চামড়া প্রতি প্রায় 200 টাকা, 250 টাকা, 300 টাকা নাই। আমি কিনছি আমরা বেশি দামে, এখন চামড়া তো লস হচ্ছে, দেখা ওঠে না। চামড়া বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন, যদি এইবার এইভাবে এই লোকসান তারা করেন, আগামী দিনে তারা চামড়ার ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবেন। কারণ মূলত দাদনের উপর টাকা নিয়ে, সুদের উপরে টাকা নিয়ে তারা এই চামড়ার ব্যবসাটা করে থাকেন। আপনি পচা জিনিস কিনে টাকা দিয়ে কিনে যদি লস হয় তো ব্যবসা বাদ দিয়ে দেবো। এখন দাম না থাকায় লস হয়ে যাচ্ছে, লসে তো বিক্রি করা যাবে না। দেখি দরকার পড়ে 2-3 হাট দেখবো। পলাশবাড়ির চামড়ার হাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গ্রাহকদের অজান্তেই তাদের নামে লাখ লাখ টাকা ঋণ উত্তোলন করা হয়েছে। ঋণ পরিশোধের জন্য ব্যাংকের নোটিশ পাওয়ার পর ঘটনাটি ফাঁস হলে চরম দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। এই ঘটনায় গ্রাহকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার শাখাটা উপজেলার ভরতখালী সোনালী ব্যাংকে। ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আশ্বাস দিয়েছেন ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। ঋণের টাকা পরিশোধের জন্য সম্প্রতি গ্রাহকদের নোটিশ দেয় গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনালী ব্যাংক ভরতখালী শাখা। নোটিশ পাওয়ার পর গ্রাহকরা জানতে পারেন তাদের শিক্ষা, সোনালী ও মেডিকেল সঞ্চয় স্কিম, ইডিএস, এসডিএস ও এমডিএস এর বিপরীতে বিভিন্ন অঙ্কে ঋণ উত্তোলন করা হয়েছে। এ সম্পর্কে তারা কেউ কিছুই জানেন না। আমি এখান থেকে লোন করি নাই, আমার অ্যাকাউন্ট থেকে এসডিএস থেকে লোন কিভাবে করলো? আমার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি ভাবে টাকা উত্তোলন করছে। যেহেতু আমি টাকা নেইনি, যারা জালিয়াতি করছে তারাই ব্যাংক পরিশোধ করবে। সোনালী ব্যাংক একটা সরকারি বুঝছে, সেখানে যদি আমরা টাকা রাখতে কোনো ভয় পাইছিল, আর রাখবো কোথায়? ম্যানেজার সাহেব সে নাই, সে আমাদেরকে রেখে পলাতক। আমরা এই টাকা পয়সা কোথায় রাখছে? সে জালিয়াতি করছে আমাদের সাথে।
আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঘটনা জানার পর ব্যাংকের ম্যানেজারকে পাওয়া না গেলেও এই কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন। তাদের ডিপিসির অ্যাকাউন্টে লোন নেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ আমরা পাইছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেহেতু তারা অভিযোগ করছে, তদন্ত আসবে কর্মকর্তারা, তারা এসে জিনিসটা বের করবে আসলে কিভাবে হলো। গাইবান্ধায় সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সাবেক ব্যাংক কর্মকর্তা বলছেন, ব্যাংক কর্তৃপক্ষ জড়িত না থাকলে এমন অনিয়ম সম্ভব নয়। কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো সে মেইনটেইন করবে। সে মেইনটেইন না করে যদি তার নামে ভাওতাবাজি করে কোনো অ্যাকাউন্ট করে যে টাকা নেওয়া হয়, তাহলে সেটা অন্যায়। ব্যাংকের লোকও জড়িত থাকতে পারে, অন্য লোকও জড়িত থাকতে পারে, তো ব্যাংকের লোক এখানে এর সঙ্গে ইনক্লুড আছে। আসলে কিন্তু ঘটনা ওইরকম না, ছোট্ট ঘটনা কিছু ঘটছে এটা নিশ্চিত, কিছু না কিছু না ঘটলে তো অন্য ব্রাঞ্চের কথা তো আসলো না। পাবলিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এইটা আপনাদের অ্যাসুরেন্স দিতে পারে। ব্যাংকটির ভরতখালী শাখা থেকে ঋণ উত্তোলনকারী গ্রাহকের সংখ্যা 268 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নির্মাণের 2 বছর পরেও ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হচ্ছে না ঢাকার অদূরে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। ব্যবসায়ীরা বলছেন, জাহাজের শিডিউল না থাকা সহ পরিবহন খরচ বেশি হওয়ার কারণেই তারা এই বন্দর ব্যবহার করতে পারছেন না। এদিকে বন্দরকে পুরোদমে চালু করতে নিয়মিত জাহাজ চলাচল সহ সড়কপথের উন্নয়ন জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের 55,000 বর্গমিটার ইয়ার্ডের প্রায় পুরোটাই ফাঁকা পড়ে আছে। যেখানে সারি সারি কন্টেইনার থাকার কথা, সেখানে এখন ঘাস আর ফুল গাছের দেখা মিলবে। কোটি টাকা ব্যয়ে অনেক যন্ত্রপাতিও পড়ে আছে অলসভাবে। রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে 2013 সালে প্রায় 340 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অভ্যন্তরীণ এই নৌ টার্মিনালটি। সড়কপথের চাপ কমাতে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাতে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে নির্মাণ করা হয়েছিল পানগাঁও কন্টেইনার টার্মিনালটি। কিন্তু পণ্য পরিবহনে দীর্ঘ সময় এবং অতিরিক্ত খরচের জন্য নির্মাণের 2 বছর পরও এখনো ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হচ্ছে না এই নৌ টার্মিনালটি। পানগাঁ পোর্টকে চালু করতে হলে জাহাজের শিডিউল নিশ্চিত করতে হবে, অর্থাৎ প্রতিদিন একটা করে জাহাজ ছাড়তে হবে, চট্টগ্রাম থেকে একটা জাহাজ আসতে হবে। যে আমার চট্টগ্রাম থেকে আনতে $100-150 মধ্যে আমি নিয়ে আসতে পারি, আর তারা যদি বলে যে $300 দিতে হবে, $200 দিতে হবে, সেখানে যদি ভাড়াটা যদি এরকম হাই করে রাখা হয় তাহলে কেউ দিবে না। নতুন একটা পোর্টকে চালু করতে গেলে সেখানে ফ্যাসিলিটি কিছু দিতে হবে, অর্থাৎ ইনসেন্টিভ দিতে হবে। শুধুমাত্র বন্দরের অবকাঠামো উন্নয়ন নয়, ঢাকার নিকটের এই বন্দরটিকে জনপ্রিয় করতে দরকার পণ্য আনা নেয়ার পুরো পদ্ধতির আধুনিকায়ন, এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা। পানগাঁওয়ের মাধ্যমে নৌ পরিবহনের খরচ কম এবং হয়তো হ্যাসেলও তুলনামূলকভাবে কম। রাস্তাঘাটে বা অবকাঠামোগত যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে সেটি কিন্তু দূর করা যায়নি। পানগাঁওকে যদি উপযুক্ত করতে হয় তাহলে যেটি প্রয়োজন যে একজন উদ্যোক্তা তার ফ্যাক্টরি থেকে পানগাঁও পর্যন্ত যেটি এবং ওই বন্দর থেকে পোর্ট পর্যন্ত যাওয়া, এই যে সামগ্রিক যে চ্যানেল, এই পুরো চ্যানেলটিকে একটি ইউনিট হিসেবে চিন্তা করা দরকার। একটি অংশের শুধুমাত্র উন্নতি করার মাধ্যমে উদ্যোক্তাদের এই ধরনের টার্মিনাল ব্যবহার করার জন্য খুব বেশি উৎসাহিত করা যাবে না। 3500 TEUS কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন এই বন্দরে এই মুহূর্তে মোবাইল হারবার ক্রেন একটি, স্ট্রাডেল ক্যারিয়ার 2টি, এমটি হ্যান্ডেলার একটি সহ রয়েছে সব ধরনের আধুনিক সুবিধা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে চা পাতার ফলন ভালো হয়েছে, তবে ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র এবং মাঝারি চাষিরা। তাদের অভিযোগ, নানা অজুহাতে 100 কেজি চা পাতা কেনা হয় 50 কেজির দরে। চা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, নতুন নতুন কারখানা গড়ে উঠলে ন্যায্য মূল্য পাবেন চাষিরা। আব্দুর রহিমের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচন্ড গরমে ফোয়ারা দিয়ে পানি ছিটিয়ে সতেজ রাখার চেষ্টা চলছে চা বাগান। পরিচর্যা পেয়ে তরতর করে বেড়ে উঠছে চায়ের পাতা, যেন সবুজ গালিচায় মোড়ানো পুরো বাগান। আবহাওয়া অনুকূলে থাকায় পঞ্চগড়ে চা পাতার বাম্পার ফলন হয়েছে, তবে ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, কারখানা মালিকদের কাছে 100 কেজি চা পাতা বিক্রি করতে হচ্ছে মাত্র 50 কেজির দরে। এই অবস্থায় উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। ফ্যাক্টরিতে নিলে 500 কেজি নিলে আমার 250 কেজির দাম দেয়। প্রতি কেজি কাঁচা পাতার দাম পড়তেছে 12 টাকা হতে 13 টাকা। এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ আসলে চা বাগান আর করবে না। লেবারের বেতনও দিতে পারতেছি না, এখন এই পাতা কাটা ফেলা বোঝে, এখানে যে লেবারটা লাগবে এই টাকাটাও আমার কাছে নাই। ফ্যাক্টরি মালিকগণ 40 থেকে 50%
ডিডাকশন দিয়ে আমাদের বাকি টাকার মূল্য দেন। কারখানা কর্তৃপক্ষের দাবি, বাজার দর ওঠানামা করায় চা পাতার দাম কিছুটা কম। ব্যবসার মূল্য যদি বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কাঁচা পাতার মূল্য বৃদ্ধি করা যেতে পারে, তবে এই মুহূর্তে তাদের যে কাঁচা পাতার মূল্য বৃদ্ধির একটা দাবি আছে, এটা অযৌক্তিক। তবে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা বলছেন, কারখানা সংখ্যা বাড়লে ন্যায্য মূল্য পাবেন চাষিরা। আরো 3-4টি চা কারখানা হতে যাচ্ছে পঞ্চগড়ে। এটা হলে পঞ্চগড়ের চা চাষিরা কিছুটা হলেও তাদের দুঃখটা বুঝবে। চা বোর্ড জানায়, পঞ্চগড়ে 2000 হেক্টর জমিতে চায়ের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5000 মেট্রিক টন। সময় সংবাদ, পঞ্চগড়। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 5 শতাধিক মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজে নির্ঘুম রাত কাটাচ্ছেন কুমার পাড়ার প্রতিমা শিল্পীরা। এ অবস্থায় দুর্গা মায়ের আগমনী বার্তায় ভক্তদের মাঝে লেগেছে আনন্দের তোল। অন্যদিকে প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়ার জুয়েলুর রহমানের ছবি এবং উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। আকাশে শরতের সাদা মেঘের ভেলা আর দিগন্ত জুড়ে কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। দশভুজা দেবী দুর্গা মায়ের আগমনী বার্তায় ধরণী আজ পুলকিত। হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ উৎসবকে কেন্দ্র করে সবার মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। কারুশিল্পীর পূজা মণ্ডপ তৈরির পাশাপাশি দুর্গা প্রতিমাকে শৈল্পিক রূপ দেওয়ার জন্য মনের মাধুরী দিয়ে নির্ঘুম কাজ করছেন কুমারপাড়ার প্রতিমা শিল্পীরা। আমরা এখন দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ডেট অনুযায়ী আমাদের প্রতিমা বুঝ দিতে হবে। রাতে দিনে পরিশ্রম করে কাজ করতেছি। মাতৃরূপে প্রকাশ দেবী দুর্গা মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সম্প্রদায়ের ভক্তরা। মা আসছে আমাদের এই ধরাধামে, আমরা খুবই আনন্দিত এবং পুলকিত যে মাকে আমরা সবাই প্রতিবারে নিয়ে বরণ করে নিব। স্বামী সন্তান নিয়ে সবাই নিয়ে খুশি মতে দেখতে পারি মার এই আশীর্বাদ আমরা করি। বছরে একবার মা বাপের বাড়িতে আসে, এই উপলক্ষে আমরা খুব খুশি, খুব আনন্দিত মা যে আসবে। এবছর ব্রাহ্মণবাড়িয়ায় পূজা মণ্ডপের সংখ্যা আগের চেয়ে বাড়বে বলে আশা প্রকাশ করেন জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। বিগত সময়ে 511টা পুজো হয়, এইবারও প্রস্তুতি চলছে। আশা করছি গতবার থেকে কমবে না, বরং কিছু কিছু পূজা বোধ বাড়তেও পারে। এদিকে দুর্গোৎসব উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পোশাকি পুলিশের বাইরেও আমাদের, আপনারা জানেন, সিভিলের টিএসবি এবং আমাদের ডিবি টিম, তারাও সাদা পোশাকে কন্টিনিউয়াস আমাদের বিভিন্ন এলাকাকে মনিটরিং করে তাদের পেট্রোলিং এবং তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। সনাতন হিন্দু শাস্ত্র মতে দশভুজা দেবীর দুর্গা এবছর ঘোড়ায় আগমন এবং ঘোড়ায় চড়েই গমন করবেন, আর এর ফলশ্রুতিতে ঝড় বৃষ্টিতে ছত্রভঙ্গ হবে বসুন্ধরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির ৭১তম সাধারণ অধিবেশনের বার্ষিক বিতর্ক শুরু হয়েছে। বিতর্কে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্তে চলমান সহিংসতা, শরণার্থী সংকট এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বিশ্ব নেতারা। প্রথম দিন মঙ্গলবার সকালে অধিবেশনে 17টি দেশের রাষ্ট্রপ্রধান বক্তব্য রাখেন। বিকেলে অধিবেশনে বক্তব্য রাখেন 18টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান। এদিন জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেষবারের মতো ভাষণ দেন সংস্থার মহাসচিব বান কি মুন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসনের সভাপতিত্বে শুরু হয় বিতর্ক পর্ব। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য বসবাসযোগ্য ভবিষ্যৎ পৃথিবীর জন্য টেকসই উন্নয়নে বৈশ্বিক পরিবর্তন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শেষবারের মতো ভাষণ দিলেন সংস্থাটির মহাসচিব বান কি মুন। মঙ্গলবার অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে দেওয়া ভাষণে উঠে আসে সিরিয়ার সহিংসতা ইস্যু। সিরিয়ার সব পক্ষই মানুষ মেরেছে, তবে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে আসাদ সরকারের হাতে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখনো ক্রমাগত সিরিয়ায় বোমা ফেলে যাচ্ছেন। শেষবারের মতো ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। নিরাপত্তাহীন বিশ্ব বাস্তবতায় বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় ও ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন ওবামা। আঞ্চলিক ও জাতিগত মতভেদ দূরে ঠেলে সবাইকে মানবতা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন দেশের মধ্যে বৃহত্তর সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে। নিউ ইয়র্কের স্থানীয় সময় 20 সেপ্টেম্বর শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিতর্ক চলবে আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত। জাহিদুর রহমান, সময় সংবাদ।
খেলার খবরে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ প্রসঙ্গ। আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলার জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি একাদশের সঙ্গে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে আফগানিস্তান। ফতুল্লাহ ওসমানী স্টেডিয়ামে 23 সেপ্টেম্বর বিসিবি একাদশের মুখোমুখি হবে আফগানিস্তান। ওয়ানডে খেলার আগে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছেন আফগানরা। 13 সদস্যের বিসিবি একাদশে স্থান পেয়েছে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, লিটন দাস, শুভাগত হোম, আবু হায়দার, সঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন, সুভাষ রায়, মেহেদি হাসান, আলাউদ্দিন বাবু। বিসিবি ঘোষিত 20 সদস্যের ওয়ানডে পুল থেকে 7 জনকে প্রস্তুতি ম্যাচের জন্য বেছে নিয়েছে বিসিবি। 25 সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের নির্ধারিত গেটের আগ থেকে দর্শকদের তল্লাশি করা হবে বলে জানিয়েছে বিসিবি পরিচালক জালাল ইউনুস। গ্যালারিতে পানির বোতল কিংবা নিক্ষেপ করার মতো বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানান বিসিবির নিরাপত্তা প্রধান মোহাম্মদ আলী। এছাড়াও কেউ যাতে মাদকদ্রব্য নিয়ে স্টেডিয়াম এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য থাকবে বিশেষ ডগ স্কোয়াড। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই এভাবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুর স্টেডিয়াম এলাকার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহযোগিতা করবে। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কোনো প্রকার মাদকদ্রব্য নিয়ে প্রবেশ করলেই দূরত্ব যতই হোক না কেন বাতাসে গন্ধ পেলেই রেহাই নেই এই কুকুরের দল থেকে। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ সামনে রেখে আগামী 1 মাস ইংল্যান্ড থেকে আগত মোট 10টি কুকুর অগ্নিদৃষ্টি রাখবে মূলত মাদকদ্রব্য বহনকারীদের উপর। কদিন বাদেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারে সিরিজে নিরাপত্তা ইস্যুকে দেয়া হয়েছে বেশি প্রাধান্য, তাই তো এবার দর্শকদের তল্লাশির ব্যাপারে বেশ সতর্ক ক্রিকেট বোর্ড। আমাদের যে পেরিমিটার আছে, পেরিমিটারটার বাইরে থেকে আমাদের সিকিউরিটি চেক হবে, যেমন ফিজিক্যাল চেকটা স্টেডিয়ামের ভিতর না হয়ে গেটের বাইরে হবে। তো সেজন্য হয়তো কিছু সময় লাগবে, একটা কিউ হয়ে যেতে পারে, বড় একটা লম্বা লাইন হয়ে যেতে পারে। পুরো স্টেডিয়াম নিরাপত্তার চাদরে ঢাকা রাখতে রাখা হবে 80টি সিসি ক্যামেরা। এছাড়াও ম্যাচের দিন অতিথি দল ও স্বাগতিক দল স্টেডিয়ামের ভিতরে প্রবেশ ও বাইরে যাবার পূর্বে 1 ঘন্টা স্টেডিয়ামের সামনে দোকানপাট বন্ধ রাখা হবে। 10 নম্বর গোলচক্কর থেকে স্টেডিয়ামে যে রাস্তার পাশে যেগুলো দোকান আছে, যখন টিম আসবে এগুলো 1 ঘন্টা বন্ধ থাকবে। এনিথিং থ্রোয়িং জিনিস আমরা ঢুকতে দিব না, এটা দেওয়া হয় না। নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি করতে স্টেডিয়াম এলাকার সীমানা প্রাচীরের উপর গ্রিল বসিয়েছে বিসিবি। আগামী 2-1 দিনের মধ্যে পুরো স্টেডিয়ামের সীমানা প্রাচীরের বিশেষ এই গ্রিল বসানোর কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলন, সংকটের মূল কারণ বের করে শরণার্থীদের মানবিক জীবন ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান। সাংগঠনিক গোপনীয়তা রক্ষায় কয়েক মাস পরপরই নেতৃত্ব পরিবর্তন করছে নব্য জেএমবি। তথ্য অনুযায়ী 5 শীর্ষ নেতাকে ধরলে নিয়ন্ত্রণে আসবে দলটি, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। ভিসা প্রক্রিয়া নয়াদিল্লিতে স্থানান্তরের পর ব্রিটিশ হাই কমিশনে সিলেট কনসুলেট অফিস বন্ধের সিদ্ধান্ত, আবারও কার্যক্রম চালুর দাবি প্রবাসীদের। রাজধানীর গাবতলী পশু হাটে পশু কিনতে এসে চাঁদাবাজি এবং হয়রানির শিকার মাংস ব্যবসায়ীরা, অভিযোগ অস্বীকার হাট কর্তৃপক্ষের, মারমুখী অবস্থানে দুপক্ষ। এবং শিডিউল না থাকা এবং খরচ বেশি হওয়ায় জনপ্রিয় পায়নি পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল, সড়কপথে উন্নয়ন জরুরি মত অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি এবং এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।